হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 নিয়ে মূলত প্রথম ক্লাস স্টার্ট করতেছি। এই ক্লাসে প্রথমে আমরা যে ডিসকাশন গুলো করব সেটা পুরোটাই এক্সাম রিলেটেড। এবং প্রথমে আমরা সিলেবাসটা দেখব, দেন আমরা সার্কুলারটা দেখব, আমরা তারপরে দেখব যে মার্কিং সিস্টেমটা কি, তারপরে আমরা দেখব যে যে জায়গাগুলো আমরা ফোকাস করব সেটা হলো ওভারঅল সিনারিটা কি, যেমন রেট, তারপরে কোম্পানি রেট কত, ইন্ডিভিজুয়াল রেট কত, রিবেট, এগুলো নিয়ে সামারি গুলো করব। এবং এভাবে এভাবে দেখা গেল যে আমরা 10টা থেকে 12টা ক্লাস কন্ডাক্ট করব। তার মধ্যে প্রথমে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট নিয়ে কথা বলবো। আজকে ওভারঅল সিনারিওটা দেখবো যে কোন কোন পর্যায়ে কোন কোন ইস্যুগুলো থাকে। দেন আমরা আম, আম, মানে দেখা গেল যে হিস্ট্রি দেখবো, প্রবর্তনের, তারপরে ডেফিনেশন কিছু নিয়ে কথা বলবো। এই ইস্যুগুলো নিয়ে প্রথমত প্রথম ক্লাসটা কন্ডাক্ট করব। এরপরে দ্বিতীয় ক্লাসে যাব আমরা। তৃতীয় ক্লাসে কন্টিনিউশন, যে কয়টা ক্লাস লাগে প্রয়োজন বোধে যদি আরো দুই একটা ক্লাস বেশি করা লাগে তাহলে আমরা অবশ্যই এটা করব। এবং আপনারা দেখা গেল যে যারা এখন কন্ডাক্ট পার্সন হয়তো বা দেখা গেল যে আমি আছি, তারপরে অনেকেও আরো দুই একজন থাকবেন। আই হোপ আপনাদের ক্লাসটা আপনারা এনজয় করতে পারবেন। লেস সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আইনজীবী যে পরীক্ষাগুলো, আমি মোটামুটি আমি মোহাম্মদ মেজবাল হোসেন। আমি প্রফেশনাল যারা সেক্রেটারি, সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অলসো। আমার কোর ফোকাস ছিল ফাইন্যান্স, অ্যাকাউন্টস, কর্পোরেট গভর্নেন্স, ট্যাক্সেশন, কোম্পানি কমপ্লায়েন্স, বিজনেস স্ট্রাকচার, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি একটা প্রফেশনাল ফার্মের হলো ফাউন্ডার অ্যান্ড আমরা মূলত SME, medium size or large organization on building a strong financial system, governance framework, compliance structure, সাস্টেনেবল গ্রোথ এবং সিস্টেম ড্রাইভেন এক্সিকিউশন, রুট কজেস, ডায়াগনোসিস, অন্যান্য লং টার্ম অ্যাডভাইজারি পার্টনারশিপে ইস্যুতে আমরা কাজ করি। ট্যাক্স ব্যাট, তারপরে IP, তারপরে আদার্স ইস্যুগুলো নিয়েও আমরা কাজ করি। সো চলুন সার্কুলারটা, যে সার্কুলারটা হয়েছিল BCS কর একাডেমি থেকে গত 5 মার্চ 2026-এ, যেখানে বলা হয়েছিল যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026 বিজ্ঞপ্তি, যেটা আগে ITP নামে ছিল, আয়কর আইনের 2023-এর 327 ধারা অনুসারে এবং আয়কর বিধিমালা 1984 এর 37 অনুযায়ী কর আইনজীবী হিসেবে তাহলে মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির ছকে এই টেলিটকের মাধ্যমে 21শে এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। সো এটা ছিল অ্যাপ্লিকেশনের হলো ডেট। 7/4/2026 থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন। ডেডলাইন 21 এপ্রিল 2026 গিয়ে শেষ হবে মূলত। আম, নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীর যোগ্যতা কি? আসলে দেশে বিদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগের ডিগ্রি অথবা কর বিষয়ে দেখা গেল যে ডিগ্রি থাকা প্রয়োজন, অথবা হিসাব বিজ্ঞানে, অ্যাকাউন্টিং এর বিষয় সহ কমার্সের যে কোনো ডিগ্রি, তারপরে হায়ার অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকলেও হবে। উচ্চতর অডিটিং, ব্যাংকিং ডিপ্লোমা ও তৎ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে পারবে, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। আমরা সিলেবাসের কথা বলি, যে প্রথমে আমরা যদি লিখিত সিলেবাসের কথা বলি, রিটেন যে এক্সামটা হবে, রিটেন এক্সামটা হবে মূলত হলো 80 মার্কের এবং 5 মার্ক সেখানে অবশ্যই 40 থাকা লাগবে, এবং ভাইবা হবে 20, যেখানে 5 মার্ক 10 থাকা লাগবে। সো এই যে লিখিত পরীক্ষার যে সিলেবাস গুলো এখানে ছিল: আয়কর আইন 2023, অর্থ আইন 2025, আয়কর বিধিমালা 1984, তারপরে হলো TDS কর, যেটা উচ্চ কর বিধিমালা 2025, তারপরে ADR বিধিমালা 2025, দান কর আইন 1990, আয়কর আইন ও বিধিসহ পুস্তক সমূহ কিভাবে প্র্যাকটিক্যালি এটাকে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাকাউন্টিং এন্ড বাংলা এবং ইংরেজি। সো এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। So, আমরা আহ, মূলত আবারও যাই যে আয়কর অ্যাক্ট 2023 যে প্রত্যেকটা ইস্যু আছে, যেমন 345টা যে আইন আছে, আইনগুলো নিয়ে আমরা ডিসকাশন গুলো করব। এবং ফাইন্যান্স অ্যাক্টও এটার সাথে হলো অ্যাক্টেড, কোনগুলো ফাইন্যান্স অ্যাক্টের সাথে এডিশন হয়েছে সেগুলো আমরা দেখব। আয়কর বিধিমালা যেটা রুলস রেগুলেশন প্রায় 100-এর উপরে দেখা গেলো বিধিমালা, যে যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সোর্স ট্যাক্স কত পার্সেন্ট কিভাবে কাটে, কোন কোন বিধিমালার আন্ডারে পড়ে, এগুলো নিয়ে কথা বলবো আমরা মূলত।
সো লেটস সি, চলেন আমরা হিস্ট্রি দিয়ে শুরু করি। বাংলাদেশের আয়কর আইনে ইতিহাস সাধারণত চারটি স্টেপ আছে। চারটি স্টেপের মধ্যে একটা ব্রিটিশ আমল, একটা পাকিস্তান আমল, এবং একটা হলো যে কনসিকুয়েন্স ধারাবাহিকতা ভাবে আসছে হিস্ট্রি গুলো। তারপরে আসছে বাংলাদেশের প্রথম 1984-এর যে ধারাবাহিকতা ছিল। তারপর ডিজিটালি, তারপর আধুনিক যুগে যেটা হলো তেইশে আহ, তেইশের যে হলো আয়কর আইনটুকু। সো ব্রিটিশ আমলে 1986 থেকে 1947 ছিল কর ব্যবস্থা প্রথম আয়কর আইন, যেটা জেমস উইলিয়াম এটা চালু করেন। এবং 1886 সালে এটা পূর্ণাঙ্গ আয়কর আয়কর এক নামে পাশ হয়। 1918 সালে এই আইনটি পাশ হয়, যা আয়ের বিভিন্ন খাতকে সংজ্ঞায়িত করে। 1922 সালে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922, এটি ছিল উপমহাদেশের প্রথমত শক্তিশালী আধুনিক আয়কর ব্যবস্থা। এবং তারপরে পাকিস্তান আমলে ছিল 1922 সালে ব্রিটিশ আইনটি মূলত তারা হলো ইউজ করে এবং ফাইন্যান্স অ্যাক্ট হিসাবে, এবং বিভিন্ন ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে ছোটখাটো পরিবর্তন আনলেও মূল কাঠামো কিন্তু ওই ব্রিটিশ আইনের ধারাবাহিকতা ছিল। 1971 থেকে 1984 সাল বাংলাদেশের প্রথম পর্যায়ে, 1972 সাল থেকে 1974 সালে, 1922 সালে সে ব্রিটিশ আইনটি আসলে অ্যাক্টিভ ছিল। 1984-এ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নামে এটা হলো চেঞ্জ করে 1লা জুলাই 1984 থেকে এই সামরিক অধ্যাদেশটি কার্যকর করা হয়। এবং 39 বছর ধরে এটি আয়কর আইনের বেজ লাইন ছিল এবং লাইফ লাইন ছিল। আইটি অর্ডিন্যান্স 1984 নামে এটা পরিচিত ছিল। আধুনিক যুগ যদি বলি, দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড স্টেপ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে 2023 থেকে আয়কর আইন 2023 আসলে শুরু হয়। এবং 22শে জুন 2023 সালে জাতীয় সংসদের মাধ্যমে এই আয়কর আইনটি পাশ করা হয়। 1লা জুলাই 2023 তারিখে মূলত হলো এটি পূর্ণাঙ্গ রূপে কার্যকর করা হয়। এবং আয়কর আইনে যদি আমি খেয়াল করি যে ইনকাম ট্যাক্সের 345টি ধারা আছে, 25টি অধ্যায় এবং 8টি হলো মোট তফসিল। এবং 1লা জুলাই 2023 থেকে এটা অ্যাক্টিভ হয়েছে। সো আয়কর বিধিমালা মূল পার্থক্যগুলো ছিল কর আরোপের ক্ষমতা ও নীতি নির্ধারণ, আইনের বাস্তব পদ্ধতি, নিয়ম ধারা, 345টি ধারা এবং 100+-এর বিধি পদ্ধতিগতভাবে বিষয় হয়েছে। পরিবর্তন করতে হলে সংসদে অবশ্যই এটাকে বিল পাস আকারে নিতে হবে। এনবিআর গেজেটের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা হলো পরিবর্তন করতে পারবেন। ধারা 30-এ বলেছে আয়ের ছাত্রী বিধিমালায় রিটার্ন ফর্মটি দেখতে কেমন হবে। এই যে পার্থক্যগুলো মূলত ছিল। আমরা যদি খেয়াল করি যে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এর মধ্যে 3 লাখ 50 বা প্রযোজ্য সময় পর্যন্ত 0% ছিল। এটা আমরা সবাই অলমোস্ট জানি। 1 লাখ টাকা পর্যন্ত 5% ছিল, 4 লাখ টাকা পর্যন্ত 10%, 5 লাখ টাকা পর্যন্ত তার পরের স্ল্যাব 15%, তার পরের স্ল্যাবটা 5 লাখ 20%, তার পরবর্তী 20 লাখ পর্যন্ত 25%, অবশিষ্ট মোট আয়ের উপরে ছিল 30%। সো দেখেন, খেয়াল করে দেখেন যে স্টেপ বাই স্টেপ কিন্তু এটা এসেছিল। বাট আমি যদি অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 এবং 27-28-এর কিছুটা পরিবর্তন আছে সেটাও আমরা দেখব এখানে এসে। মূলত যে 3 লাখ 50-এর পরে 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ 20, অবশিষ্ট এভাবে মূলত 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে, দ্যাট ইজ মিন যারা ফিসক্যাল যদি কাউন্ট করি 24-25 ফিসক্যাল ইয়ার। সো এই ছিল আয়কর হারের স্ল্যাব রেট। করমুক্ত সীমা এক্সামশন, এগুলো কিন্তু আমরা কয়েকটা জায়গাতে বারবার নিয়ে আসছি যাতে কি আপনাদের আসলে ইনঅ্যাক্ট হয়ে যায়। এগুলো আপনার মানে কানেক্টিভিটি আপনারা করতে পারেন, যাতে কি এই কারণে আমরা 2-3 বার করে পাবেন একই জিনিসই। সো 2025-26 কর বর্ষে, অর্থাৎ ফিসক্যাল ইয়ার যেটা 24-25, যেটা তো ইন্ডিভিজুয়ালি স্ল্যাবটা আমরা দেখছি, কিন্তু সাধারণ করদাতা পুরুষের ক্ষেত্রে 3 লাখ 50 একটা করমুক্ত সীমা ছিল। দ্যাট ইজ মিন 3 লাখ 50 পর্যন্ত যদি থাকে তাহলে এখানে 0%। নারী এবং 65 তদুর্ধ্ব বয়স করদাতার ক্ষেত্রে এটা কিন্তু 4 লাখ হবে, 4 লাখ দিয়ে শুরু হবে। অর্থাৎ আমি যদি 3 লাখ 50-এর কথা বলি এখানে 0%, তাহলে নারী এবং 65 বছর বয়সে কিন্তু 0% দিয়ে শুরু হবে, বাকিগুলো এজ ইউজুয়াল থাকবে। আবার যদি থার্ড জেন্ডারের কথা অথবা ডিসেবল পার্সনের ক্ষেত্রে 4 লাখ 75 দিয়ে শুরু হবে। এখানে 4 লাখ 75 দিয়ে শুরু হবে করের হারটা। তারপরে আমি যদি গেজেটেড যুদ্ধ হতো মুক্তিযুদ্ধের কথা বলি, তাহলে 5 লাখ টাকা দিয়ে এটা শুরু হবে 0%।
সো যদি করদাতা কোনো প্রতিবন্ধী সন্তান বা পোষ্য থাকে, তবে প্রতিবন্ধী সন্তানদের করমুক্ত সীমা অতিরিক্ত 50,000 টাকা বৃদ্ধি পাবে। দ্যাট ইজ মিন, যদি কোনো প্রতিবন্ধী সন্তান পোষ্য হিসেবে থাকে, অর্থাৎ আমার যে 3,50,000 ছিল সেটা 4,00,000 টাকাতে মানে বৃদ্ধি পাবে। আম, আরো কিছু চেঞ্জ আছে 25-26 ফিসক্যাল ইয়ারে, সেটা 26-27 26-27 বা 25-26 এবং 24 25-26 26-27 আমরা দেখবো কিছু পরিবর্তন আছে, সেটাও আমরা দেখার সুযোগ হবে ইনশাল্লাহ। মোট আয়ের পরিমাণ করমুক্ত সীমা যদি চিন্তা করি, তাহলে অবস্থান ভেদে ন্যূনতম আয়করের পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশনে 5,000 টাকা, অন্যান্য সিটি এবং ঢাকা সিটি উত্তর এবং নর্থ এবং তারপরে চিটাগাং, তারপরে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় 4,000, এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় 3,000। করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় রয়েছেন এমন কথা পদেয় আয়করের পরিমাণ বিনিয়োগকৃত করার বিনিয়োগের পরিমাণ ন্যূনতম আয়করের চেয়ে কম ও ঋণাত্মক হলে তাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে। 26,000, যেটা আমরা বলছিলাম যে আমাদের কিছু চেঞ্জ আছে 26,000 এবং 27,000 কর্মবর্ষের জন্য, দ্যাট ইজ বিন 25-26 এবং 26-27 ফিসক্যাল ইয়ারের জন্য। স্বাভাবিক হিন্দু ব্যক্তি পরিবারে 26 কর্মবর্ষের অধ্যাদেশ ফাইন্যান্স অ্যাক্ট 2025 তফসিল 2 এবং তফসিল 3 অনুযায়ী 3,75,000, যেটা 3,50,000 ছিল, 0%। পরবর্তী 3,00,000 টাকা পর্যন্ত 10%, অর্থাৎ 5%-এর যে জায়গাটা ছিল সেটা কিন্তু অলমোস্ট, আমি যদি বলি 5%-এর যে জায়গাটা ছিল এটা কিন্তু এখানে নেই। সো তারপরে যদি আমি বলি যে ওখানে 1,00,000 টাকা, তারপর 4,00,000 টাকা ছিল, এটা 3,00,000 টাকায় করা হয়েছে। আর এখানে আমরা যদি বলি যে পরবর্তী 4,00,000 টাকা পর্যন্ত 15%, পরবর্তী 5,00,000 টাকা পর্যন্ত 20%, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত 25%, এবং অবশিষ্ট মোট আয়ের উপর 30%। অর্থাৎ 5%-এর যে স্ল্যাবটা ওটা ইয়া করা হয়েছে, আর এখানে যে 4,00,000 টাকা ছিল 10%, সেটা 3,00,000 টাকা করা হয়েছে। এবং তারপরে আমরা যদি যাই, তবে উল্লিখিত কর হার করদাতা মর্যাদা নির্বিশেষে এম, যারা হলো আসলে সিগারেট, বিড়ি, জর্দা, গুল, সকল প্রকার চামড়া প্রস্তুতকারক উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের ক্ষেত্রে হবে না। এছাড়া তৃতীয় লিঙ্গ করদাতা যদি 65 বা তদুর্ধ্ব প্রতিষ্ঠানে করদাতার গেজেটেড ভুক্ত ও মুক্তিযোদ্ধা ও গেজেটেড ভুক্ত জুলাই গণ অভ্যুত্থানের যে 2024-এর যে জায়গাটুকু জুলাই যোদ্ধা করদাতাদের আয়ের সীমা নিম্নরূপ হবে। অর্থাৎ মহিলা করদাতা ও 65 ক্ষেত্রে 4,25,000, থার্ড জেন্ডার এবং ডিসেবল পার্সনের ক্ষেত্রে 5,00,000, গেজেটেড ভুক্ত মুক্তিযোদ্ধা ও গেজেটেড ভুক্ত মুক্তিযোদ্ধা ও গেজেটেড ভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাকে 5,25,000, এই চেঞ্জ গুলো আনা হয়েছে। তবে কর সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা ও আইন অভিভাবক প্রতিবন্ধী সময় করমুক্ত আয় সীমা 50,000 টাকা বেশি হবে, যেটা আগের মতোই আছে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয় করদাতা হলে যে কোনো একজন সুবিধা পাবেন, এনিওয়ান। মোট আয় করমুক্ত আয় সীমা অতিক্রম করলে ন্যূনতম কর 5,000 টাকা হবে। তবে নতুন করদাতার ক্ষেত্রে এইরূপ করের পরিমাণ 1,000 টাকা, যেটা সিটি কর্পোরেশন অনুযায়ী স্ল্যাব করা ছিল, যেটা মোট আয় কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করে ন্যূনতম করের পরিমাণ 5,000 টাকা, সবারই ক্ষেত্রে 5,000 টাকা প্রযোজ্য হবে। এবং নতুন যদি করদাতা হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 1,000 টাকা হবে। করমুক্ত সীমা ঊর্ধ্বে আয় রয়েছেন এমন করদাতা আয় প্রদেয় আয়করের পরিমাণ ও বিনিয়োগযোগ্য করের পরিমাণ বিবেচনা প্রদেয় আয়করের পরিমাণ ন্যূনতম আয়করের চেয়ে কম, শূন্য, ঋণাত্মক হলে তাকে প্রয়োজনীয় ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি কিছু আর রেট নিয়ে, যে ট্রাস্ট, ফার্ম, ব্যক্তিগত সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় করদাতাদের 26, 27 ও 27, 28-এর করের বর্ষের হার কি হবে? কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ নয় বাংলাদেশ অনিবাসী অনিবাসী বাংলাদেশে ব্যতীত এইরূপ অন্যান্য সকল করদাতাদের ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর উক্ত আয়ের উপর 30% হবে। কোম্পানি নহে সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার তামাক ও প্রস্তুত এইরূপ করদাতার ক্ষেত্রে অর্জিত আয়ের উপরে প্রযোজ্য উক্ত 45% হবে। ট্রাস্ট, ব্যক্তিসংঘ, ফার্মের ক্ষেত্রে উপর প্রযোজ্য কর আয়কর 27.5%। সমবায় সমিতি 2001-2007 অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির ক্ষেত্রে আয়ের উপর কর প্রযোজ্য উক্ত আয় 20%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান নিয়োজিত আয়ের উপর প্রযোজ্য কর আম, হবে 10%, যেটা 15% ছিল। সো এরপরে আমরা যাব
যে কোম্পানির জন্য 26, 27 এবং 27, 28 কর্মবর্ষের জন্য এখানে কিন্তু বিবেচ্য আয় বর্ষের সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, যেটার এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল, এটা আমরা আবার পরে দেখব। পাবলিক ট্রেড কোম্পানি যাদের হলো পরিচিত মূলধন 10%, আইপিও ইনিশিয়ালি পাবলিক অফারিং ডাইরেক্ট লিস্টিং এর ক্ষেত্রে মাধ্যমে হস্তান্তরিত হয়েছে 22%, 5%। আর সত্য প্রতিপালনে যদি ফিল আপ করে যে সব বিবেচ্য আয় বর্ষের সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফার মাধ্যমে সম্পন্ন করতে হবে, এইটা যদি সত্য প্রযোজ্য করে তাহলে 20% হবে, আদারওয়াইজ 20.5%ই হবে। অন্য সকল পাবলিক ট্রেড কোম্পানির ক্ষেত্রে 27.5% অথবা 25%। আয়কর আইনের 22-23 এর সংজ্ঞায়িত কোম্পানি যারা পাবলিক ট্রেডেড নয় 27.5% সত্য প্রযোজ্য নয়। পাবলিক ট্রেডেড ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি, মার্চেন্ট ব্যাংকে 37.5% হবে, সত্য প্রযোজ্য নয়। তারপরে পাবলিক লিমিটেড ট্রেড নয় এরূপ ব্যাংকের যে বীমা তা হবে ফাইন্যান্স কোম্পানির জন্য 40% সত্য প্রযোজ্য নয়। এবং সিগারেট, বিড়ি, দরজা ও গুল সহ যেগুলো থাকবে, আমরা যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা 45% শত প্রযোজনা। পাবলিক ট্রেডেড মোবাইল ফোন ও কোম্পানি ও অন্য পরিষেবা 10% শেয়ার ও ইনিশিয়ালি পাবলিক অফারিং প্লেসমেন্ট 5% অধিক থাকতে পারবে না, 40%। পাবলিক ট্রেডেড নয় এমন মোবাইল কেবল 40%, তবে সত্য প্রযোজ্য নয়। তাহলে তাহলে এখানে খেয়াল করে দেখুন, পাবলিক ট্রেডেড কোম্পানি, তারপর অন্যান্য আয়কর আইনের সংজ্ঞায়িত 27.5, পাবলিক ট্রেডেড 37.5, পাবলিক ট্রেডেড কোম্পানি এরূপ নয় 40%, সিগারেট, বিড়ি, জর্দা 45%, পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালিত মূল 10%, ট্রেডেড নয় এমন 45%। তাহলে 45% সত্য প্রযোজ্য নয় এক্ষেত্রে। আমরা যদি তারপর এটা 26, 27 কর বর্ষে কর 26, 27 এবং 27, 28 কর বর্ষে সারচার্জের পরিমাণটা কি হবে? স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে 167 ধারা অনুযায়ী আই ফাইন্যান্স অ্যাক্ট 2025 তফসিল 2 তফসিল 3 অনুযায়ী নিট পরিসম্পদ 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, নিট পরিসম্পদ 4 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার কম, তাহলে তার 10%। অথবা নিজ নামে একটা অধিক মোটর গাড়ি থাকে, একের অধিক যদি মোটর গাড়ি থাকে তাহলে 10%। মোট 8,000 বর্গফুটের অধিক আয়তনে গৃহ সম্পত্তি যদি থাকে তাহলে 10%। নিজ সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকার অধিক কিন্তু 20 কোটি টাকার অধিক নয়, তাহলে 20%। নিট পরিসম্পদ পরিমাণ 20 কোটি টাকার অধিক কিন্তু 50 কোটি টাকার অধিক নয়, তাহলে 30%। নিট সম্পদ পরিসম্পদ 50 কোটি টাকার অধিক কিন্তু 35%। অর্থাৎ 26 কর বছর ন্যূনতম কর সাজ্জার ভিত্তি হবে না। অর্থাৎ 26 খরচাদের ন্যূনতম কর ন্যূনতম কর যদি হয় তাহলে সাজ্জাদের কোনো ভিত্তি হবে না। এটা খেয়াল করে দেখেন, 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, আর 4 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার নিচে হলে 10%। আবার যদি 10 কোটি টাকার অধিক কিন্তু 20 কোটি টাকার নিচে মানে অধিক নয়, তাহলে 20%। আবার 20 কোটি টাকার অধিক কিন্তু 50 কোটি টাকার অধিক নয়, 30%। আর 50 কোটি টাকার অধিক হলে 35%। সো এই যে কম্বিনেশন গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নিঃসম্পত্তি পরিসম্পদের 23, 167 ধারা অনুসারে পরিসম্পদ দায়ের বিপরীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের পরিমাণ বোঝাবে। অর্থাৎ আপনি অ্যাসেট এবং লাইবিলিটিস যে জায়গাটুকু, সেটা কিন্তু আপনার এখানে নেট ওয়েলথের যে পরিমাণটা সেটা বোঝাবে। মোটর গাড়ি বলতে আমরা এর আরো ডিটেলস ডাউন করব। মিনি বাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা এইগুলো ব্যতীত মোটর অন্তর্ভুক্ত হবে। 26, 27 ও 27 কর্মবর্ষের সারচার্জের এই যে আমরা ডেফিনেশন পেয়েছি যে ব্যতীত অন্যান্য মোটরযান হতে পরিবেশের সারচার্জ, এখানে আমরা সারচার্জ একটা দেখছি, এটা কিন্তু পরিবেশের সারচার্জ, খেয়াল করবেন পরিবেশের সারচার্জ। অর্থাৎ 1500 সিসি পর্যন্ত মোটর গাড়ি 25,000 টাকা, 1500 সিসি কিন্তু 2,000, মানে আমরা যেটা ট্যাক্স বলতেছি ট্যাক্স বাদেও কিন্তু এই সারচার্জ আসবে। অধিক কিন্তু 2,000 সিসি অধিক নয় প্রতিটি মোটর গাড়ি 50,000 টাকা, 2,000 সিসির অধিক কিন্তু 2500 সিসির অধিক নয় এমন মোটর গাড়ি 75,000 টাকা, 2500 সিসি অধিক কিন্তু 3,000 টাকা, সিসি অধিক নয় 3,000 সিসি অধিক নয় 1,50,000, 3,000 সিসি কিন্তু অধিক 3,500 সিসির অধিক নয় এমন 2 লাখ, 35% সিসি এর অধিক এমন 3,50,000 টাকা। 26 কর বসে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশের যে সারচার্জ সেটা আরোপ করা হবে না। অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা আলটিমেটলি দেখতে পারি যে হলো যে 1500 সিসি, 25,000, 1500 সিসি কিন্তু 2,050, 75,000, এখানে কিন্তু ডবল হয়েছে।
ডবল হওয়ার পরে আমরা এই জায়গাতে গিয়ে, আর 2026 সালে কর বর্ষে ইলেকট্রিক গাড়ির পরিবেশ সার্চার্জ আরোপ করা হবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। পরিবেশ সার্চার্জের শর্তাবলী: একাধিক গাড়ির ক্ষেত্রে গাড়ির সর্বনিম্ন পরিবেশ সার্চার্জ আরোপিত হলে গাড়ি ব্যতীত গাড়ির বিপরীতে পরিবেশ সার্চার্জ পরিশোধ করতে হবে। খেয়াল করেন, একাধিক গাড়ির ক্ষেত্রে যদি থাকে তার সর্বনিম্ন হারে পরিবেশ চার্জ আরোপ করতে হবে এবং গাড়ি ব্যতীত অন্য গাড়ির বিপরীতে পরিবেশ চার্জ পরিশোধ করতে হবে। অর্থাৎ একই গাড়ি হলে আপনার সর্বনিম্ন হারে পরিবেশ চার্জ আরোপিত হবে। গাড়ির নিবন্ধন ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ নিবন্ধন ফিটনেস নবায়নকালেই, অর্থাৎ আপনি যখন নবায়ন করবেন তখন এই পরিবেশের সারচার্জটা তারা কেটে নিবে। একাধিক বছরে গাড়ি নিবন্ধন ফিটনেস নবায়ন করা হলে, অর্থ বছরে গাড়ি নিবন্ধন ফিটনেস নবায়ন করা হয়েছে, অর্থ বছর 30শে জুনের মধ্যে প্রযোজ্য পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। 30শে জুন পর্যন্ত একটা বাদ দিয়েছে। করদাতা অবশ্যই মোতাবেক পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে, ব্যর্থ হলে নিবন্ধন ফিটনেস নবায়ন করে ক প্লাস নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। বিগত বছরগুলোতে অপরিশোধিত সারচার্জের পরিমাণ যে বছরগুলোতে করদাতা পরিবেশ ও সারচার্জ পরিশোধ করেছেন সে অর্থে বছরের জন্য নির্ধারিত পরিবেশ সারচার্জ হবে। একাধিক বছরের জন্য গাড়ি নিবন্ধন ফিটনেস নবায়ন করার ক্ষেত্রে প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল ও পূর্বে বছর সারচার্জ পরিশোধ করা না হলে উপকর কমিশন আয়কর প্রসেস বা কর নির্ধারণ আদায় করবে। পরিবেশ সারচার্জ প্রত্যাহার হলে অন্য কোনো প্রকার কর সারচার্জ সমন্বয়যোগ্য হবে না। মোটর গাড়ি বলতে পরিবেশের সারচার্জের ক্ষেত্রে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা, মোটরসাইকেল ব্যতীত, কথাটা ব্যতীত আছে, এগুলো ব্যতীত যে অন্যান্য মোটর অন্তর্ভুক্ত হবে। প্রতিবন্ধী ব্যক্তি বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হলো নিয়োগের জন্য কর রিয়াত। অর্থাৎ কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের মোট কর্মরত, অর্থাৎ প্রতি ইনস্টিটিউশনাল যদি তাদের অ্যাটাচমেন্ট থাকে তাহলে কি হবে? তাহলে এই নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত জনবলের ক্ষেত্রে 10%, অর্থাৎ 10% কিন্তু জনবল যদি থাকে, অথবা 25 জনের অধিক কর্মচারী যদি ব্যক্তিদের প্রতিবন্ধী হয়, তাহলে উক্ত করদাতা প্রদেয় করে 5% ছাড় পাবে, 5% কম দিতে হবে। প্রতিবন্ধী কর্মচারী পরিষদের মোট বেতনের 75% যা কম করে পাবে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, তাদের বেতনের 75% অথবা টোটাল করের 5% যেটা কম হবে সেটা দিতে হবে। করদাতা নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের 10% অথবা 25 জনের অধিক কর্মচারী থার্ড জেন্ডার হয় ব্যক্তিদের হতে নিয়োগ করলে উক্ত করদাতার প্রদেয় 5% হবে। কর্মচারীদের পরিষদের মোট বেতন 75, যেটা কম, যেটা একই ক্লজ, জাস্ট হলো জেন্ডার এবং ডিসেবল পার্সন। বিশেষ চার্জাস: সিগারেট, বিড়ি, দরজা, গুল সহ তামাক অন্যান্য প্রস্তুতকারক করদাতারা উক্ত ব্যবসা হতে অর্জিত আয়ের উপর 2.5% হারে সারচার্জ পরিশোধ করতে হবে। কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তির গম্যতার ক্ষেত্রে বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখলে উক্ত প্রতিষ্ঠানের আয়ের 2.5% সারচার্জ প্রদান হবে। তাহলে খেয়াল করে দেখেন, মানে যদি আম, পরিশোধ করতে হবে 2.5 সারচার্জ, আর স্কুল কলেজে প্রতিবন্ধী ব্যক্তিদের গম্যতার ক্ষেত্রে অর্থাৎ ওনাদের ফ্যাসিলিটি যদি না থাকে তাহলে অ্যাডিশনাল 2.5 সারচার্জ প্রদেয় হবে। বিনিয়োগ রেয়াত: আমরা আবারও কারেন্ট ইয়ারে ফেরত আসি। সেটা হলো আমরা 26, 27, 27, 28 করবর্ষের ইস্যুগুলো দেখতেছিলাম। আবার হলো করদাতার অনুমোদিত খাতে ডিপিএস, সঞ্চয়পত্র, জীবন বীমা তালিকা শেয়ার বিনিয়োগ করবেন, তবে তিনি কোনো কর রেয়াত পাবেন। সেই ক্ষেত্রে রেয়াতযোগ্য অঙ্কের পরিমাণ বিনিয়োগের পরিমাণ যদি 15% অথবা মোটায় 3% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম হবে সে পরিমাণে সরাসরি প্রদেয় কর থেকে বিয়োগ বিয়োগ হবে। পরিবেশ সারচার্জ: যদি কোনো করদাতা একাধিক গাড়ি, কার, জিপ, মাইক্রোবাস থাকে তবে দ্বিতীয় গাড়ি থেকে সিসি অনুযায়ী পরিবেশ সারচার্জ দিতে হবে, যা রিটার্ন জমার সময় অগ্রিম করের সাথে সমন্বয়যোগ্য হবে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 15% বা টোটাল ইনকামের ক্ষেত্রে 3% বা 10 লক্ষ টাকা, এই তিনটের মধ্যে যেটি কম হবে সেই সরাসরি প্রদেয় কর থেকে বিয়োগ হবে। এবং 15% অবশ্যই আপনাকে বিনিয়োগ থাকতে হবে, বিনিয়োগ যদি করেন তাহলে সেই জায়গাতে ক্যালকুলেশনটা করতে হবে। আর যদি কোনো করদাতা একাধিক গাড়ি, কার, জিপ, মাইক্রোবাস থাকে এবং তবে দ্বিতীয় গাড়ির সিসি অনুযায়ী পরিবেশ থেকে অগ্রিম করের সাথে সমন্বয় করতে হবে। আমরা এটাও সারচার্জটাও দেখছি, এটা কারেন্ট ইয়ারের ইস্যু। 4 কোটি টাকা পর্যন্ত 0%, 4 কোটি থেকে 10 কোটি টাকা, 4 কোটি টাকা অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়। 10%, 10 কোটি টাকার থেকে অধিক কিন্তু 20 কোটি টাকা অধিক নয়, এটা 20%। 20 কোটি টাকা থেকে অধিক কিন্তু 50 কোটি টাকা অধিক নয়, 30%। 50 কোটি টাকার অধিক হলে 35% দিতে হবে। আমরা 26 কর বছরে যেটা দেখতেছিলাম, নিট পরিমাণ যেটা আমরা 4 কোটি টাকা, স্ল্যাব গুলো ঠিকই আছে, আগের মতোই আছে।
শুধুমাত্র আমরা যে জায়গাগুলোতে ছিলাম, যে মিনিমাম ট্যাক্স একটা ইস্যু ছিল, এবং এইখানে 25-26 কর বছর সাচ্চাদের পরিমাণটা একই রকমই রয়েছে, এবং যেভাবে ডেফিনেশনে বোঝানো হচ্ছে বা এটা আমরা দেখেছি অলরেডি। কোম্পানি অন্যান্য সত্তার ক্ষেত্রে অর্থায়ন অনুযায়ী যে আসলে এটাকে কেন করা হচ্ছে বিকজ অফ দা আপনাকে যে জায়গাতে ক্যাশলেস কে উৎসাহিত করার জন্যই মূলত কিছু শর্ত, কিছু এডিশন করে দেওয়া হচ্ছে, আহ, যাতে কি তারা কম হারে কর দেওয়ার সুবিধাও পায় যদি তারা 100% মানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি হলো তারা ট্রানজেকশন গুলো করে। তাহলে আবার হলো কোম্পানি অ্যাক্টের যে জায়গাগুলো ছিল সেটা হলো কর হারের যে জায়গাগুলো কোম্পানি ব্যক্তির সঙ্গে নয়, অনাবেশি 35% উপরে কোম্পানি সিগারেট জর্দা সহ যে কোম্পানিগুলো আছে সেগুলো কত 45%, কোম্পানি নয় ট্রাস্ট তহবিল ও অন্যান্য কর সত্তার ক্ষেত্রে 20.5%। তবে সত্য থাকে যে বিভৎস আয় বর্ষের সকল প্রকার আয় প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে 5 লক্ষ টাকার অধিক এবং বার্ষিক সর্বোচ্চ 36 লাখ টাকা প্রকার ব্যয় বিনিয়োগ ব্যাংকিং ট্রান্সফারের মাধ্যমে করলে উক্ত কর হার 25% হবে। অর্থাৎ আম, পরের বছরগুলোতে কি করা হচ্ছে যে 100% আপনাকে হলো ব্যাংকিং চ্যানেলে করতে হবে। আর কিন্তু কারেন্ট ইয়ারে ছিল 27%। তবে যদি সকল প্রকার প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন 5 লাখ টাকার অধিক যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করে, বার্ষিক সর্বমোট 36 লাখ টাকার ঊর্ধ্বে যদি ব্যয় বিনিয়োগ ব্যাংকিং ট্রান্সফার করলে 25% ক্যারি আউট করতে পারবে, তারা ট্যাক্স পাবে। সমিতি অনুযায়ী সমবায় সমিতির ক্ষেত্রে উক্ত আয় 20%, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত ইনস্টিটিউশন গুলো 15% হবে, যেটা আগামী বছর থেকে 10%-এ চলে যাবে। 26 সালে কর্মবর্ষে তহবিল নির্ধারিত অধ্যাদেশ ফাইন্যান্স অ্যাক্ট 2025 কে তহবিলকে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে 25-26 করে তহবিলকে রিটার্ন দাখিল করতে হবে না। তহবিল ক্ষেত্রে বিপরীতে উৎস কর সংগৃহীত তহবিল ক্ষেত্রে 163 ধারা অনুযায়ী 11 অনুযায়ী চূড়ান্ত করদাতা হিসেবে বিবেচিত হবে। কোম্পানির জন্য 25-26 কর বৎসর পাবলিক লিস্টে 10%, আইপিও 22.5%, 20%, যেটা শর্ত প্রযোজ্য যদি করে যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 5 লাখ টাকার অধিক হলে ব্যাংকিং চ্যানেল 36 লাখ টাকা যে আয় ব্যয়ের যে ইস্যুগুলো আছে সেটা যদি ব্যাংকিং চ্যানেলে করে তাহলে 20% হবে। আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি বা মূলধন 10% বা 10% কমসের আইপিও নিশ্চিত এর মাধ্যমে হস্তান্তর করা আছে তাদের 25%, বাট শর্ত প্রযোজ্য পালন করলে 22.5% হবে। আয়করানের 22(3) এ সংজ্ঞায়িত কোম্পানি সমূহ যারা পাবলিকলি ট্রেডেড নয় 27.5% হবে, 25% হবে যদি শর্ত পালন করে। একক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে 22%, 22.5, 22.5 এবং 20%। পাবলিক ট্রেড কোম্পানি এগুলো শর্ত প্রযোজ্য আর হবে না। পাবলিক ট্রেড মার্চেন্ট 37.5%, পাবলিক ট্রেড, কারণ এরা ব্যাংকিং চ্যানেলেই সাধারণত করবে। মানে জর্দা বিড়ি গুঁড়ো সহ এগুলোর জন্য শর্ত প্রযোজ্য নয়, কমানোর কোনো সুযোগ নেই। 45%। পাবলিক ট্রেডের মোবাইল অপারেটর কোম্পানি যারা থাকবে 40%, পাবলিক ট্রেডের নয় এমন মোবাইল কোম্পানি 45%। এই যেটা শর্ত দেওয়া আছে বিবেচ্য আয় বর্ষের সকল প্রকার আয় প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনের 5 লাখ টাকা অধিক হলে বার্ষিক সর্বমোট 36 লাখ টাকার ঊর্ধ্বে হলে সকল প্রকার ব্যয় বিনিয়োগের মাধ্যমে ট্রান্সফার সম্পন্ন করতে হবে। ন্যূনতম কর। ন্যূনতম করটা আমরা দেখব যে করদাতা শ্রেণী এবং করদাতা হারে মোট প্রাপ্তির উপর তামাক জাতীয় দ্রব্য প্রস্তুতকারক অনলি 3%, কার্বনেট বেভারেজ প্রস্তুতকারক 3%, মোবাইল ফোন অপারেটর 1.5%। এটা কিন্তু মোট প্রাপ্তির উপরে আমরা যেটা বলতেছি, যে কোম্পানি যদি কোনো কারণবশত লস করে বা দেখা গেলো ট্যাক্স ক্যালকুলেশন মিনিমাম টুকু আসছে, তাহলে সেই ক্ষেত্রে তারা টোটাল প্রাপ্তির যে জায়গাটুকু সেটা করবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণ কোম্পানি 1.5%, নতুন শিল্প প্রতিষ্ঠানের প্রথম 3 বছর 0.1%, প্রথম শুরু করছে নতুন শিল্প প্রতিষ্ঠান সেক্ষেত্রে 0.1% হারে তাকে হলো প্রাপ্তির উপরে ন্যূনতম মিনিমাম ট্যাক্স দিতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের যে জায়গাগুলোতে ইস্যু। আম, আরো আমরা যে মানে কয়েকটা ইস্যু বলবো, তার মধ্যে হলো যে ধরেন আম, আমরা এই পর্যন্ত ন্যূনতম করের যে জায়গাগুলো রেট রেট নিয়ে আমরা কথা বললাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা আসলে ডেফিনেশন নিয়ে কথা বলবো, আমরা কর প্রশাসন নিয়ে কথা বলবো, কর আপনার ট্রাইব্যুনাল নিয়ে কথা বলবো, কর ধার্য করার ভিত্তি নিয়ে কথা বলবো, তারপরে আয়ের আওতাগুলো,
মোট আয়, এগুলো নিয়ে আমরা নিশ্চিত সেকেন্ড ক্লাসে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্টসে জানাবেন এবং বলবেন, আমরা সেই মোতাবেক আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা শেষের ক্লাসের দিকে আমরা কোশ্চেন গুলো নিয়ে মূলত কথা বলবো, অ্যান্সার গুলো নিয়ে কথা বলবো, বিগত ক্লাসের যে জায়গাগুলো আছে, কম্বিনেশন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আম, এই হলো আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।